আজকের জরুরি খবরগুলো চলুন এক ঝলকে দেখে নেই। এই খবরগুলো দেশের এখনকার পরিস্থিতি তুলে ধরছে, মানে জনস্বাস্থ্য, রাজনীতি, দুর্যোগ, এই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই। প্রথমত, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বেশ চিন্তার। দেখুন, গত ২৪ ঘণ্টাতেই রেকর্ড ১,০৪২ জন হাসপাতালে, আর মারা গেছেন ৯ জন। মোট মৃতের সংখ্যা এখন ২১২। বিশেষজ্ঞরা তো বলছেন অক্টোবরে এটা আরও বাড়তে পারে, আর সরকারি সংস্থাগুলোর মধ্যে নাকি সমন্বয়ের অভাবও আছে। দ্বিতীয়ত, রাজনীতি আর প্রশাসন নিয়েও কিছু খবর আছে। অধ্যাপক আলী রিয়াজ যেমনটা বলছেন, জুলাই সনদ মানে ওই যে সম্ভাব্য সংস্কার প্রস্তাব, সেটা নিয়ে গণভোটের ব্যাপারে দলগুলো নাকি একমত হয়েছে। অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কিছু ফ্ল্যাট আর কোম্পানির যন্ত্রপাতি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আরেকটা বড় ব্যাপার হলো, এখন থেকে এমপিও ভুক্ত স্কুল কলেজে প্রিন্সিপাল বা হেডমাস্টার নিয়োগ দেবে এনটিআরসিএ, মানে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ। আর সবশেষে কিছু দুর্যোগ আর নিরাপত্তার খবর। দার্জিলিংয়ে দেখুন, ভারী বৃষ্টিতে ভূমিধসে মারা গেছেন অন্তত ১৭ জন। আবার কুমিল্লায় বজ্রপাতে ২ বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ওদিকে খাগড়াছড়ির গুইমারায় একটা বাজারে আগুন লেগে ১৩টা দোকান পুড়ে গেছে। এর মধ্যেই আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দুর্গাপূজায় প্রতিমার মুখে দাড়ি লাগিয়ে নাকি সাম্প্রদায়িক গণ্ডগোল বাঁধানোর চেষ্টা হয়েছে। তো এই ছিল আজকের কয়েকটি মুখ্য খবরের সারসংক্ষেপ। আচ্ছা, তাহলে শুরু করা যাক রাজনীতি দিয়ে। এই যে জুলাই সনদ, মানে রাজনীতিক সংস্কারের একটা রূপরেখা, এটা নিয়ে বেশ কথা হচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ যেমনটা বলছেন, গণভোটের ব্যাপারে নাকি দলগুলো একমত। গণভোটের ব্যাপারে একটা ঐক্যমত্যের কথা শোনা যাচ্ছে। তবে দেখুন, ১৫ অক্টোবরের মধ্যে এটা চূড়ান্ত করার লক্ষ্যটা বেশ কঠিন মনে হচ্ছে। কেন? মানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তো এখনো আলোচনাই চলছে, তাই না? ঠিক তাই। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যদি এত মতপার্থক্য থাকে, তাহলে এত দ্রুত একটা সর্বজনগ্রাহী সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় একটু চ্যালেঞ্জিং। সময়সীমার চাপটাও একটা বিষয়। আচ্ছা, জবাবদিহিতার দিকে যদি তাকাই, সেখানেও তো কিছু নড়াছড়া দেখা যাচ্ছে। যেমন ধরুন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতির অভিযোগ, তার সম্পত্তি জব্দের আদেশ হয়েছে। হ্যাঁ, চট্টগ্রামে ফ্ল্যাট কোম্পানির যন্ত্রপাতি জব্দের খবর এসেছে। দুদক তদন্ত করছে। এটাকে কি একটা বিচ্ছিন্ন ঘটনা বলবো, নাকি এর চেয়ে বড় কিছুর ইঙ্গিত? দেখুন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগটা অবশ্যই ভালো, কিন্তু এর আসল সাফল্য নির্ভর করবে এটা কতটা ধারাবাহিক আর স্বচ্ছ তার উপর। মানে শুধু একটা দুটো ঘটনা দিয়ে তো আর সার্বিক চিত্র বোঝা যায় না। এটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে কিনা সেটাই প্রশ্ন। আরেকটা খবর বেশ আলোড়ন ফেলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রাজনৈতিক দল, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করেছে। হ্যাঁ, এনডিএম নামে একটি দলের আবেদনের ভিত্তিতে এই তদন্ত শুরুর ঘোষণা এসেছে। এর তাৎপর্য কি হতে পারে? বিষয়টা তো খুবই স্পর্শকাতর। অবশ্যই, যেহেতু ট্রাইব্যুনাল একটা আবেদনের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে, পুরো বিষয়টাই এখন আইনি প্রক্রিয়ার মধ্যে। এর ফলাফল কি হবে বা তদন্ত কোন দিকে যাবে সেটা এখনই বলা কঠিন। তবে হ্যাঁ, একটা ক্ষমতাশালী দলের বিরুদ্ধে এমন তদন্ত শুরু হওয়াটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ তদন্ত হওয়াটা এখানে সবচেয়ে জরুরি। শিক্ষাক্ষেত্রেও একটা বড় পরিবর্তনের খবর আছে। এমপিওভুক্ত স্কুল কলেজে অধ্যক্ষ বা প্রধান শিক্ষক নিয়োগ। হ্যাঁ, এখন থেকে এনটিআরসি এর মাধ্যমে হবে, মানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বলা হচ্ছে এতে নাকি দুর্নীতি, স্বজনপ্রীতি এসব কমবে। তত্ত্বগতভাবে তো এটা খুবই ভালো পদক্ষেপ। কেন্দ্রীয়ভাবে নিয়োগ হলে স্থানীয় প্রভাব, স্বজনপ্রীতি এগুলো কমারই কথা। কিন্তু আসল পরীক্ষাটা হবে বাস্তবায়নের সময়। মানে এনটিআরসিএ কতটা চাপমুক্ত থেকে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে সেটাই দেখার বিষয়। এই রাজনৈতিক আর প্রশাসনিক আলোচনার পাশাপাশি দেশ কিন্তু একটা মারাত্মক জনস্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি তো ভয়াবহ, খুবই ভয়াবহ। একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,০০০-এর বেশি ভর্তি। এটা তো একদিনে এবছরের সর্বোচ্চ। মোট মৃত্যু ২০০ ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় ৫০,০০০। ঢাকায় নাকি মশার লার্ভার ঘনত্ব, মানে ব্রুটো ইন্ডেক্স, ঝুঁকিপূর্ণ মাত্রার অনেক উপরে। আর বিশেষজ্ঞরা বলছেন অক্টোবর মাস আরও খারাপ হতে পারে। হ্যাঁ, আশঙ্কাটা সত্যি। জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আছেই, তার সাথে মশা ব্যবস্থাপনার দীর্ঘদিনের যে দুর্বলতা সেটাও দায়ী।
কীটতত্ত্ববিদরা তো বারবার বলছেন একটা সমন্বিত ব্যবস্থাপনার কথা। যেখানে লার্ভা ধ্বংস করা, মশা মারা, পরিবেশ পরিষ্কার রাখা, জনগণের অংশগ্রহণ সবকিছু একসাথে দরকার। একদম, কিন্তু সেটাই তো ঠিকমতো হচ্ছে না। সমন্বয়হীনতার অভাব স্পষ্ট। সরকারি পর্যায়ে তো এটা স্বীকার করা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা তো বললেন যে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নেই, সমাধানের চেষ্টা চলছে, টাস্কফোর্স জোরদার করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, এদের মধ্যে কার্যকর একটা যোগাযোগ আর স্পষ্ট কর্ম পরিকল্পনা দরকার। আর একটা দীর্ঘমেয়াদী কৌশলও লাগবে। শুধু বর্ষা মৌসুমে তৎপরতা দিয়ে এই সংকট কাটানো মুশকিল। জনস্বাস্থ্যের এই সংকটের সাথে আবার প্রাকৃতিক দুর্যোগও যোগ হয়েছে। দার্জিলিংয়ে ভূমিধসে 17 জনের মৃত্যু, খুব মর্মান্তিক খবর। হ্যাঁ, মিরিক, সুকিয়া, বিজনবাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি দেখতে যাচ্ছেন। ভুটানেও নাকি বৃষ্টির প্রভাব পড়েছে। এদিকে কুমিল্লায় বজ্রপাতে 3 জন মারা গেলেন, তার মধ্যে 2 বোন। উত্তরবঙ্গেও বন্যার পূর্বাভাস। তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বিপদসীমা পেরোতে পারে। এগুলো কি আর বিচ্ছিন্ন ঘটনা ভাবার উপায় নেই? দেখুন, দার্জিলিংয়ের ভূমিধস বা উত্তরবঙ্গের বন্যার আশঙ্কা, এগুলোর পেছনে ভারী বৃষ্টি যেমন আছে, তেমনি পরিবেশের পরিবর্তন, অপরিকল্পিত উন্নয়ন, এগুলোও বড় কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব যে কতটা বাস্তব, এই ঘটনাগুলো তারই প্রমাণ। এর মধ্যেই আবার কিছু সামাজিক ঘটনাও ঘটছে যা উদ্বেগজনক। যেমন দুর্গাপুজোর সময় কিছু মণ্ডপে অসুরের মুখে দাড়ি। হ্যাঁ, 793টি মণ্ডপের কথা বলা হয়েছে। এটাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য বেশ আলোচিত। তিনি এটাকে ফ্যাসিস্টদের সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা বলছেন। এমনকি পার্শ্ববর্তী দেশে অধ্যাপক ইউনুসের মুখের আদলে অসুর তৈরির ঘটনার সাথেও এর যোগসূত্র টানছেন। এই ধরনের ঘটনা খুবই বিপজ্জনক। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো চেষ্টাই নিন্দনীয়। পার্বত্য চট্টগ্রামেও নাকি অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে। সুষ্ঠু তদন্ত হওয়াটা খুব জরুরি। কারা এর পেছনে, তাদের উদ্দেশ্য কি, এগুলো বের করা দরকার। খাগড়াছড়ির পরিস্থিতিও তো ভালো না। রামসু বাজারে সহিংসতার পর এবার গুইমারার জালিয়াপাড়া বাজারে আগুন, 13টা দোকান পুড়ে ছাই। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বলা হলেও রামসু বাজারের ঘটনার পর এই অগ্নিকাণ্ড। একটা থমথমে পরিবেশ তো আছেই। সেখানে প্রবারণা পূর্ণিমার উদযাপনও সীমিত করা হয়েছে। তাই পরপর এমন ঘটনায় উদ্বেগ থেকেই যায়। তদন্ত দরকার। আরেকটা খবর, কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের অভিযোগগুলো সবসময় খুব সংবেদনশীল। এখানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। সবশেষে আন্তর্জাতিক প্রসঙ্গে একটু আসি। গাজায় জিম্মি মুক্তি নিয়ে একটা আশার কথা শোনা যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আশা করছেন, হ্যাঁ, কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে বলছেন তিনি। হামাসও নাকি মার্কিন প্রস্তাবের কিছু বিষয়ে রাজি হয়েছে। মিশরে আলোচনা শুরু হবার কথা। তাহলে কিছুটা অগ্রগতি। দেখুন, আলোচনা শুরু হওয়াটা ইতিবাচক, তবে পথটা এখনও বেশ জটিল। যুদ্ধবিরতি, নিরস্ত্রীকরণ, এসব মূল ইস্যুতে এখনও অনেক মতপার্থক্য আছে। চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সময় লাগবে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, একদিকে রাজনৈতিক সংস্কার, জবাবদিহিতার একটা চেষ্টা চলছে, অন্যদিকে ভয়াবহ জনস্বাস্থ্য সংকট, প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে আবার সামাজিক সম্প্রীতি নষ্ট করার মতো উদ্বেগজনক ঘটনাও ঘটছে। একদম। আর এখানে মূল প্রশ্নটা চলে আসে, এই যে এতগুলো সংকট একসাথে, রাজনৈতিক, স্বাস্থ্যগত, পরিবেশগত, সামাজিক, এগুলো একে অপরের ওপর কিভাবে প্রভাব ফেলছে? ঠিক, মানে দেশের সামগ্রিক স্থিতিশীলতা আর ভবিষ্যতের জন্য এই সম্মিলিত চ্যালেঞ্জগুলো মোকাবিলার পথটা কি হবে? সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এই বহুমুখী চাপ সামলানোর কৌশল খুঁজে বের করাটা জরুরি।